এবং প্রথম যে আলোচনা সেটি হচ্ছে খুলনার পাটকলে যে আগুন লেগেছে সেটির বিষয়ে কথা বলতে চাই। আছেন আমাদের সাথে রকিবউদ্দিন পান্নু। রকিবউদ্দিন পান্নু, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি জেনে নিতে চাই। আমরা সংবাদ মাধ্যমে শুনতে পারছিলাম, দেখতে পাচ্ছিলাম যে পাটকলের যে আগুন সেটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পরিস্থিতি সম্পর্কে জানান। শবনম, সর্বশেষ যে পরিস্থিতি সেটি হচ্ছে আগুন নিয়ন্ত্রণে এসেছে আরো অনেক আগেই, যদিও একটি আবদ্ধ জায়গায় আগুনটি জ্বলছিল এবং সেটিও এখন নেভানো হয়েছে। ফায়ার ব্রিগেড সহ অন্যান্য যেসব সংস্থাগুলো রয়েছে যারা এসেছিলেন এখানে আগুন নেভানোর কাজে, তারা সবাই গোছগাছ শুরু করেছেন। আর পাটকলের যে আগুন সেটি অন্যান্য আগুনের ক্ষেত্রে ব্যতিক্রম। পাটকলের আগুন আর তুষের আগুন অনেকটা এমনই, পাট গুদামে আগুন খুব সহজে নেবে না, উপরে নিভলেও ভিতরে একটি আগুনের দাহ থাকে, যেটি চলতে থাকে এবং ওটি শেষ পর্যন্ত পুরো নিঃশেষ হয়ে যায়। তবে ফায়ার ব্রিগেড সেই কাজটি সম্পূর্ণরূপেই শেষ করেছে। আর খুলনার বেসরকারি খাতের যে পাটকল গুলো রয়েছে সেই পাটকল গুলো প্রতি বছরই এভাবে আগুন লেগে থাকে, রাষ্ট্রের প্রচুর ক্ষতি হয়। খুলনার এই পাটকলটি একটি বেসরকারি পাটকল এবং এটি শতভাগ রপ্তানিমুখী পাটকল। আমরা যতটুকু এর মালিক এমডি সালাম, তার সাথে দীর্ঘ সময় কথা বলেছে, তিনি বলেছেন যে আগামীকাল তার একটি জাহাজীকরণের করার কথা ছিল 750 মেট্রিক টন পাট এবং পণ্য প্রস্তুত ছিল। তার ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত 125 কোটি টাকা, যেটি তিনি বলেছেন। এবং মিলটি 12 সালে তিনি উৎপাদন এনেছিলেন এবং তারপর থেকে একটি শতভাগ রপ্তানিমুখী মিল হিসেবে উন্নতি চলছিল। আর এই পাটকলের আগুন লাগার ব্যাপারটা যে মূল কারণ কি হতে পারে সেটি তারা এখনো বিশ্লেষণ করছেন এবং প্রাথমিক ধারণা হিসেবে তারা যেটি বলছেন যে শর্ট সার্কিট হতে পারে, অথবা এখানকার যে মিলে কারখানাগুলো রয়েছে সেগুলো থেকেও শর্ট সার্কিট জড়িত ভাবে আগুনটা ছড়িয়ে পড়তে পারে। তবে বলতে হয় ভাগ্য ভালো, এখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের যে প্রথম সূত্রপাত হয়েছিল সেটি 5:15টার দিকে এবং তখন সবাই নামাজে ছিলেন, সেই মুহূর্তে আগুনটি ছড়িয়ে যায়। এবং এই আগুন লাগার ঘটনার পর এখানে সরকারের বিভিন্ন দপ্তরের লোকজন এসেছেন, নৌ ফায়ার ব্রিগেড তো এসেছে, পাশাপাশি পুলিশ, বিজেপি, পুলিশ, র্যাব সহ নৌবাহিনীর পাশে ঘাঁটি রয়েছে, তারাও এসেছে, লোকজন এসেছে, জেলা প্রশাসনের লোকজন এসেছে, শ্রম অধিদপ্তর এসেছে, কারখানা পরিদর্শন করে অফিসাররা এসেছেন, তারাও মালিক ছিলেন, সবার সঙ্গে কথা বলেছে। তারা আগুন লাগার যে রহস্য সেটি উদ্ঘাটনের চেষ্টা করছেন। তবে এখনো তারা কেউ নিশ্চিত হতে পারেনি যে আগুনটা সূত্রপাত হলো কিভাবে সূত্রপাত হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি, কিন্তু আপনি বলছেন যে শর্ট সার্কিটের মাধ্যমে লেগে থাকতে পারে বলে একটি ধারণা করা হচ্ছে। জহিরুল আলম, শ্যামল দত্ত, আপনি আছেন, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারবেন। কোন প্রশ্ন কি করবেন? রকিবউদ্দিন পান্নু আছেন আমাদের সাথে। পান্নুর কাছ থেকে যা শুনলাম তাতে তো বোঝা যাচ্ছে এখনো কোনো মানে ই করা যায়নি যে কি কারণে আগুনটা লাগলো আর কি। একটু জোরে বলবেন, আমি শুনতে পাইনি। না, পান্নু, আপনার কাছ থেকে যে তথ্য আমরা পেলাম তাতে এখনো বুঝতে পারছি না আগুনটা কেন লাগলো। আর মানে ওখানে কি ফায়ার সার্ভিস ঠিক মতো মানে দায়িত্বটা পালন করেছে? আগুন কেন লাগলো সেই একই প্রশ্ন আমরা এখানে শ্রমিকদের করেছি, পাটকল মালিককে করেছি, তারা কোনো সদস্য দিতে পারেনি। আমরা এই জিজ্ঞাসা করেছিলাম যে এইসব নীল কলকারখানায় আগুন লাগলে নিজস্ব যে একটা আগুন প্রতিরোধের ব্যবস্থা থাকে, গুইসার থাকে, বালি থাকে, বালতি ভর্তি বালি থাকে, পানি থাকে, যেহেতু তৈলাক্ত পদার্থে আগুন লাগলে সেটা পানিতে নেভানোর সম্ভাবনা, সেখানে বালি দিতে হয়, সেগুলো ছিল কিনা তারা বলছে সবকিছু ছিল। তবে আগুনটা কেন এত দ্রুত ছড়িয়ে গেল? একটি কারখানা এবং দুটি গোডাউন, তিনটি পাশাপাশি ভবন পুরো নিঃশেষ। তারা যদি বলছে যে ফায়ার ব্রিগেড তারা নিজেরা যখন ব্যর্থ হয়েছেন তারপরে ফায়ার ব্রিগেড খবর দিয়েছেন এবং ফায়ার ব্রিগেড আসতে 30 মিনিট সময় লেগেছে, এই কারণে আগুনটি বেশি ছড়িয়েছে। এবং একই সঙ্গে তারা যে আবহাওয়া বলা যায় মৃদু তাপদাহ 36 থেকে 37 ডিগ্রি চলছে, তো কলকারখানাগুলো গরম হয়ে যেতে সেটা আগুনটি লাগতে পারে। তবে আরেকটি কথা না বললেই নয়, খুলনার যে পাটকলগুলো এর আগে আপনারা জেনে থাকবেন সরকারি পাটকলে পাটকলে অনেক আগুন লেগেছে, রাষ্ট্রের ক্ষতি হয়েছে। এবং ইত্যাদি আপনাদের লক্ষ্য করছিলেন বেসরকারি পাটকলগুলো তো এই ধরনের আগুন লাগার একটি প্রবণতা শুরু হয়েছে এবং যে রহস্যগুলো কিন্তু অমীমাংসিত রয়ে গেছে।
কিছুদিন কয়েক মাস আগে ইসরায়েল বিস্কুল আগুন লেগেছে, তার আগে মুনিসিপাল বিস্কুল আগুন লেগেছে, তার আগে খালিশপুরে আরেকটি বেসরকারি পাট বিদ্যালয়ে আগুন লেগেছে। এবং আমরা যতটুকু দেখতে পেরেছি যে এইসব রপ্তানিমুখী পণ্য যেগুলো এগুলো তার ঘটে থাকে এবং তাৎক্ষণিকভাবে অনেক হলেও পরে কিন্তু এই ঘটনাগুলো নিয়ে একটি তদন্ত কমিটি গঠন বা মূল আগুন লাগার কারণ বেরিয়ে আসা, সেই ধরনের কোনো রহস্য যে উন্মোচন সেটা আমরা কেন জানি না, হতে দেখিনি। এই ব্যাংকের দায় দেনা কেমন আছে এই এই প্রতিষ্ঠানটি? দায় দেনা নিয়েও আমরা প্রশ্ন করেছিলাম ইন্স্যুরেন্স নিয়েও। তিনি যেটি বলছেন যে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স নামে তাদের একটি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ইন্স্যুরেন্স করা আছে এবং কত টাকা ইন্স্যুরেন্স করা আছে সেই প্রশ্নটি করেছিলাম, তবে তারা সেটি করতে পারেনি। মালিক সেই মুহূর্তে কত টাকার ইন্স্যুরেন্স করা ছিল সেই প্রশ্নের সঠিক উত্তরটি তিনি দিতে পারেনি। ব্যাংকের ঋণ কেমন আছে? প্রতিষ্ঠানটির ব্যাংকের কাছে ঋণ কেমন আছে, লোন কেমন আছে? ঋণের তথ্যটিও তিনি সঠিকভাবে উত্তর দিতে পারেননি। তিনি তার সহকর্মীর কাছে জিজ্ঞাসা করেন। আগে যে বললেন যে তদন্ত কমিটিগুলোর অনেক প্রশ্ন অমীমাংসিত থেকে গেছে, আপনারা স্থানীয়ভাবে যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে কি এইসব ফলো আপ করেছিলেন বা জিজ্ঞাসা করছিলেন যে এই আগুনগুলো লাগার যে রহস্য সেটা উদ্ঘাটনের জন্য? প্রশ্নটি আরেকবার করবেন, আমি বুঝতে পারিনি। আপনি বললেন যে এই ব্যাপারগুলো অনেক প্রশ্নে অমীমাংসিত রয়ে গেছে, এই আগুন লাগার ঘটনাটা ঘটছে বেশ কিছুদিন ধরেই, তো এই ব্যাপারে কি মিডিয়া পক্ষ থেকে কি যথেষ্ট উৎসাহ আছে ওখানে? আপনারা কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করছেন বা জানবার চেষ্টা করছেন যে আসলে এর পেছনের রহস্যটা কি, কেন এত ঘন ঘন আগুন লাগছে? হ্যাঁ, আমরা জিজ্ঞাসা করি এবং যখন আমরা এইসব প্রশ্নমূলত ফায়ার ব্রিগেড কর্মকর্তাদেরকে জিজ্ঞাসা করে থাকি, তারা বলে যে অসতর্কতার কারণে মূলত অগ্নিকাণ্ডের সূত্রপাত গুলো ঘটে থাকে। তবে শক্তিশালী যেটা বলা যায় রাষ্ট্রীয় পর্যায়ে বা শীর্ষ পর্যায় থেকে যে তদন্তে জোরদার করা, সে ধরনের কোনো কর্মকাণ্ড না থাকার কারণে মূলত ঘটনাগুলো একটার পর একটি ধামাধামা পড়ে যায়। তবে এই যে পাটকলটিতে এখানকার যারা শ্রমিক ছিল তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি নানাভাবে। শ্রমিকরা বলেছেন তারা মিলটিতে কাজ করতেন 550 শ্রমিক, তার ভিতরে 200 শ্রমিক নারী, এবং এরা পর্যায়ক্রমে কাজ করতেন। আগামীকাল তাদের একটি সপ্তাহ দেওয়ার কথা ছিল, বৃহস্পতিবার তারা মিলটিতে সপ্তাহ পেয়ে থাকেন এবং শ্রমিক কর্মচারীরা তারা 2 তারিখে বেতন পেয়ে থাকেন। তারা গতকাল বেতন পেয়েছেন এটি নিশ্চিত। এবং শ্রমিক কর্মচারীরাও কিন্তু আগুন লাগার পেছনে কি কারণ হতে পারে সেটি তারাও ভাবছেন। শ্রমিকরাও বিষয়টি নিয়ে আসলে তাদের যে আহাজান সেটি আমরা লক্ষ্য করেছি। জি, মানে খুব সহজভাবে দেখা হচ্ছে না, আগুন লাগার ঘটনাটিকে খুব সহজে দুর্ঘটনা হিসেবে মনে করা হচ্ছে না ব্যাপক। বুঝতে পারিনি, যদি আরেকবার বলেন। এই অগ্নিকাণ্ডের ঘটনাটিকে শ্রমিক কর্মচারী বা সাধারণভাবে আপনাদের দৃষ্টিতে খুব একটা সাধারণ সহজ দুর্ঘটনা বলে মনে হচ্ছে না? না, শ্রমিক কর্মচারী আসলে ভাবতেন, তারা কেউ সরাসরি, আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, বেশ কিছু শ্রমিকরাও এখানে আগুন নেভানোকারী যুক্ত ছিল। তারা কিন্তু আগুনের যে সূত্রপাতটা কিভাবে হলো, কোন পাশ থেকে, তারা বলছিল যে দক্ষিণ পাশ থেকে এসেছে। এবং তখন মিলের বেশিরভাগ কর্মকর্তারা বা স্টাফরা নামাজে ছিলেন সেই সময়। রাকিবউদ্দিন পান্নু যে প্রশ্নটি রাখছিলেন সেটি মূলত হচ্ছে, এটি কি নিছক দুর্ঘটনাই মনে করছেন নাকি এর পিছনে অন্য কোনো বিষয় থাকতে পারে বলে মনে করছেন স্থানীয়রা? স্থানীয়রাও এটাকে প্রাথমিকভাবে যেটা শ্রমিকরা বলছেন, মালিক কর্তৃপক্ষ বলছেন, সেটা দুর্ঘটনা হিসেবেই দেখছেন। কেননা সাধারণ শ্রমিকদের এই এলাকার অন্তত, যেটা আগেও বলেছেন, 500 শ্রমিকের আয়ের উৎস ছিল কিন্তু এই পাটকলটি, এবং এই পাটকলটি থেকে তারা বেতন ভাতা কম পায়। সরকারি পাটকলে বেতন ভাতা অনেক কম থাকে সরকারি পাটকলের তুলনায়, তবু তারা সেটি নিয়মিত পেতেন। তারা বিষয়টি ভাবছেন কিভাবে হলো। তবে সরাসরি যেটি কোনো নাশকতা কিনা বা অন্য কোনো কিনা বা শুধু দুর্ঘটনা, এই সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য তাহলে করেনি। তবে সেটা নিশ্চয়ই তদন্তের মধ্য দিয়ে বের হয়ে আসবে, যদি তদন্তের ফলাফল বা তদন্তের প্রতিবেদন আমরা দেখতে পাই তবে। কারণ প্রায়শই তো তদন্তের প্রতিবেদন আমরা দেখতে পাই না, আমরা জানতে পারি না আসলে কি ঘটেছিল সেদিন। তারপরেও আপনি সংবাদ রাখতে থাকবেন, আমরা আশা করছি যে সংবাদ সংগ্রহ করে রাখবেন, ভবিষ্যতে কথা বলার নিশ্চয়ই সুযোগটি হবে। রকিবউদ্দিন পান্নু, আপনাকে ধন্যবাদ যুক্ত ছিলেন আমাদের সাথে। আমার মনে হয় আলোচনা আমরা শেষ করতে পারি। শ্যামল দত্ত যদি কোনো মন্তব্য করতে চান, এরকম আগুন প্রায়শই আমরা লাগতে দেখি, কিন্তু কেন লাগে, কিভাবে লাগে, কতটুকু খোঁজ পাই আমরা, আর কেনই বা পাই না? বড় কথা না শবনম, বড় কথাটা হচ্ছে যে এই যে পাট আবার নতুন করে একটু আমাদের কাছে
পুনর্জাগরণের একটা জায়গায় এসছে। একটা সময় মানে বিশ্ব ব্যাংকের একটা ইয়ে ছিল যে আমাদের পাটকলগুলো বন্ধ করে দেওয়ার জন্য, বা অনেক লস হয়, কিন্তু আমরা দেখেছি আমাদের অনেক দেশে আবার বিশ্ব ব্যাংকই এইসব পাটকে উৎসাহিত করেছে, ফলে আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র শিকার হয়েছে পাট। ইদানিং আবার যেহেতু আমাদের পরিবেশ সচেতনতা বেড়েছে, পাট একটা অত্যন্ত পরিবেশ সম্মত একটা পণ্য, এবং সেটার যে কারণে এটার আবার রিভাইভ হচ্ছে। সারা পৃথিবীতেই কিন্তু এখন প্লাস্টিক বর্জন করা, ন্যাচারাল ফ্যাব্রিকের প্রতি কদর বেড়েছে, ফলে অনেক সময় সন্দেহ হয় আর কি, বাংলাদেশের পাটটা যখন রিভাইভ হচ্ছে তখন এই ধরনের আগুনগুলো কি শুধুই নিছকে আগুন, নাকি এর পেছনে আরো কোনো ষড়যন্ত্র আছে। আর পাট তো আমরা মানে বাংলাদেশ মানে এত ইউনিক একটা কান্ট্রি, এখানে এটার একটা ব্যাপক জনপ্রিয়তা বাড়ছে, এবং বিশ্বজুড়েই কিন্তু পাটের এখন কদরও বাড়ছে। তো সেই সময় এই যে পরপর আগ লাগা, কোনো সুরা না হওয়া, এটা কিন্তু আমাদের কাছে নানা প্রশ্নের উদ্রেক করে। আমার ধারণা যে এটা নিয়ে আরো অনেক গবেষণা করা দরকার, বিশেষ করে আমাদের সাংবাদিকদের দিক থেকেও অনুসন্ধানী সাংবাদিকতার দিকে এগোনো দরকার, আরো বেশি তৎপর হওয়াটা প্রয়োজন। জি জি, জহিরুল আলম মন্তব্য নেব। জি না, আসলে আমার পান্নু সাহেব যে কথাটি বলেছেন ওনার কথার মধ্যেও ইঙ্গিত আছে, কিন্তু শ্যামলদাও খুব রাইটলি পয়েন্টেড আউট যে এটার যে আমাদের মিডিয়ার দিক থেকে যে আরও গভীরভাবে এটা খতিয়ে দেখা, আগ্রহ নেওয়া, কারণ আমরা দেখছি তো একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এবং কিছু কিছু ইন্ডিকেশন আছে যেগুলো খুবই সিগনিফিক্যান্ট। এখন যে ঈদের আগে বা ওনার এগুলো জাহাজীকরণের জন্য প্রস্তুতি হচ্ছে, তারপরে হঠাৎ করে দুদিন আগেও কিন্তু আমরা একটা গাড়ির ডিপোতে অগ্নিকাণ্ড দেখলাম, একসঙ্গে অনেকগুলো গাড়ি হয়ে গেল, ভস্মীভূত হয়ে গেল। তো এগুলোর মধ্যে কিন্তু একটা রহস্য লুকিয়ে আছে। তো আমার মনে হয় যে কর্তৃপক্ষ যদি তারা ট্রান্সপারেন্টলি এগুলোর দিকে একটু নজর দেন, কারণ আমরা যে মুহূর্তে পাটের উপর আমরা মনোযোগ দিচ্ছি সেখানে কেন একের পর এক এইভাবে মিলগুলোতে আগুন লাগছে এবং এইভাবে এটার উপরে একটা খারাপ নেতিবাচক একটা বার্তা দেওয়া হচ্ছে এর মাধ্যমে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে মালিক পক্ষের দিক থেকেও কিন্তু অনেক সময় বেশ কিছু সন্দেহ মানে তৈরি হয়ে যায়, তাদের আর্থিক দায় দেনার উপরে ভিত্তি করে অনেক দুর্ঘটনা ঘটে বা ঘটানো হয়, সেই ধরনের ইয়েও কিন্তু সন্দেহ কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং আমি মনে করি কোনো কনক্লুশন আমরা না করি, আমরা এভাবে চিন্তা করি যে এগুলোর সঠিক, সুষ্ঠু এবং গভীর তদন্ত হওয়া প্রয়োজন দেশের স্বার্থে, যাতে করে এই পাটের পুনরুজ্জীবনের ব্যাপারটিকে যাতে আমরা আরও সামনে এগিয়ে নিতে পারি, যখন আমরা বিশ্ববাজারে এর একটা বিরাট সম্ভাবনা দেখছি। জি জি, অনেক ধন্যবাদ। এই আলোচনা আমরা এখানে শেষ করছি, একটা বিরতিও নিচ্ছি। বিরতির পর ফিরে এসে অন্য আলোচনা।